ছিলাম, আমরা বলছিলাম যে ব্যাংকে যেহেতু এনপিএ রয়েছে, এনপিএর ফলে প্রাইভেট সেক্টর যারা কিনা ক্যাপিটাল গুডস কেনে তারা লোন পাচ্ছে না, এবং সেই লোন না পাওয়ার জন্য তারা নতুন করে ক্যাপিটাল গুডস কিনছে না। নতুন করে ক্যাপিটাল গুডস যদি মার্কেটে তৈরি না হয়, অর্থাৎ কিনা ক্যাপিটাল গুডস মানে ইনভেস্টমেন্টও হবে না, আর ইনভেস্টমেন্ট না হলে তাহলে কি হবে, দেশের জিডিপি যা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ বাড়বার ক্ষমতা ছিল, বাড়বে না। তাহলে আমাদের বড়লোক হওয়া হবে না, আমরা চিরকাল গরিবই থেকে যাব। আমাদের ক্যাপিটাল গুডস বাড়ানোর জন্য সরকার বলছে আমরা লোন ওয়েভার করে দেবো, মাফ করে দেবো, যে যা দিতে পারেনি বাদ দাও, এবার আবার নতুন করে লোন নিয়ে আবার ইয়ে করো, কি বলে, ক্যাপিটাল গুডস কেন। এইবার এইখানে ভারত সরকার কিছু কিছু কাজ করে, প্রত্যেকটা দেশের সরকার এরকম পজিশনে কিছু কিছু কাজ করে। গভর্নমেন্ট তো কিছু কনজিউমার গুডস কেনে আর কিছু ক্যাপিটাল গুডস কেনে। এবার যখন গভর্নমেন্ট কনজিউমার গুডস যেটা কিনছে তো কিনছে, কিন্তু ক্যাপিটাল গুডস যখন গভর্নমেন্ট কিনছে তখন এই টাইমে দেখবেন সরকার বেশ ক্যাপিটাল গুডস কেনা একটু বাড়িয়ে ফেলে। কিরকম ভাবে, একটা দুটো উদাহরণ কেউ দিতে পারেন? মানে আপনারা কানেক্ট করতে পারছেন কিনা আমি দেখবার জন্য বলছি, আমি সব বলে দেবো, কে কি বলতে পারে কিভাবে কানেক্ট হয়? আচ্ছা, আপনারা সেই যে লখনৌ এর ভুল ভুলাইয়া শুনেছিলেন? ভুল ভুলাইয়া কখন তৈরি হয়েছিল না, যখন সেই দেশে দুর্ভিক্ষ চলছিল, তখন সেই লখনৌয়ের রাজা মানে নবাব তিনি ভুল ভুলাইয়া তৈরি করালেন। তাতে কি হলো, লোকজনকে ওখানে কাজ করিয়ে পয়সা দিলেন, এবং তারা যেন, মানে যেহেতু জমিতে ফসল হয়নি, তো তারা যেন কিছু করে ডানে বাঁয়ে করে একটু টাকা পয়সা যা আছে অল্প স্বল্প করে কাটাতে পারে, না খেয়ে না মরে। সরকার তখন এখানে কি বলে, রোড বানাবো, ব্রিজ বানাবো, রেল বানাবো। কেন? সরকার কি নিজে ওই, আপনি কি ভাবছেন আপনি আইএস অফিসার হওয়ার পর আপনাকে ট্রেনের ওই লাইন নিয়ে এসে লাগাতে হবে? না, কোনো না কোনো বেসরকারি ফ্যাক্টরি বা কোম্পানিতে স্টিল দিয়ে লোহা তৈরি হবে, বা লোহা দিয়ে স্টিল তৈরি হবে। ব্রিজের জন্য কন্ট্রাক্ট দেবে, রোডের জন্য কন্ট্রাক্ট দেবে, তার মানে এগুলো হচ্ছে ক্যাপিটাল গুডস। এগুলো যখন মার্কেটে তৈরি হবে, তখন সরকার যে চাহিদাটা বেসরকারি ক্ষেত্র বা প্রাইভেট সেক্টর থেকে কম হয়েছে, সরকার চেষ্টা করছে যেন একটু ক্যাপিটাল গুডস এর উৎপাদন কিছু বাড়ানো যায়। কিন্তু একটা প্রাইভেট সেক্টর যতটা করতে পারে সরকার অতটা করতে পারবে না, তবে যতটা করা যায়। এই ব্যাপারগুলো তো আপনারা জানেন যে সরকার ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দেয়, রোড বানানোর কন্ট্রাক্ট দেয়, এবং 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট বানানো হচ্ছে। আপনি চিন্তা করুন ওখানে কত, মানে জিনিসটা কনজিউমার গুডসই হবে, মানে তৈরি হবে ব্যবহার হবে সেটা ঠিকই, কিন্তু ওখানে কত পরিমাণ এমপ্লয়মেন্ট বা কত পরিমাণ ক্যাপিটাল গুডস এর জন্য জিনিস চলে যাবে, কেন কি ওখানে লোহা লাগবে, সব কিছু আরো লাগবে, সেগুলো তো মোটামুটি হবে। তো আমি জাস্টিফাই করছি না যে টিকা না দিয়ে সেন্ট্রাল ভিস্তা বানানোটাকে আমি জাস্টিফাই করছি না, আমি স্যার বলছি আপনি ব্যাপারটা বুঝুন। হ্যাঁ, স্যার আপনি যেটা বলছেন যে এই ক্যাপিটাল গুডস এর বাড়াবার জন্য গভর্নমেন্ট কন্ট্রাক্ট দিয়ে দিল, ধরুন যাকে যে কোম্পানিকে কন্ট্রাক্ট দেবে তার যদি অলরেডি এনপিএ হয়ে থাকে, তাহলে তো তাকে সেটা লোন নিয়েই আবার করতে হয়, মানে সে তো আবার লোন পাবে না তখন। কিন্তু সে সেটা ইয়েতে দেখাবে না ব্যাংকে, ব্যাংক তো সবসময় রিস্ট্রাকচার করবার জন্য রেডি হয়ে আছে, যে যা হোক করে যদি একে আরো কিছু টাকা দিয়ে, আর কন্ট্রাক্ট যখন পেয়েছে মার্কেটে ছড়িয়ে যাবে তো যে অমুক কোম্পানি এই কন্ট্রাক্ট পেয়েছে 20,000 কোটি টাকা, আচ্ছা, সেই তখন হিসেবে কাজ ব্যাংক আর কি তাকে চালিয়ে অ্যালাউ যাবে। করবে লোন দিতে? হ্যাঁ, ব্যাংক তো তখন কোম্পানিকে সুপারসিড করে নেয়। যদি দেখা যায় যে এনপিএ হয়ে গেছে, আর খুব ভালো অ্যামাউন্টের এনপিএ হয়ে গেছে, ব্যাংক প্রথমে, আমরা এগুলো তো পড়েছি ব্যাংকিং ক্লাসে, প্রথমে ব্যাংক ডিসিশন নেয় কি চলো ওকে কিছুটা লোন দিয়ে কি ওরা ব্যবসা চালাতে পারবে। যদি মনে হয় যে না পারবে না, তাহলে ব্যাংক সুপারসিড করে নেয় ইয়ের বোর্ডকে, কোম্পানির বোর্ডকে। তার অনেক লাস্ট স্টেজে গিয়ে তখন ওই মানে কি বলে ন্যাশনাল, কি বলে কোম্পানি ল ট্রাইব্যুনালে গিয়ে তারপর গিয়ে কোম্পানিকে লিকুইডেট করে, অনেক পরে করে, অনেক পরে সেটা। যদিও সেটা এক্সিট পলিসি আমাদের, মানে মানে বিজনেস থেকে এক্সিট করাটা তো সোজা নয় ভারতে, আমরা সেটা আগের দিন পড়ছিলাম, আপনি বোধহয় ক্লাসে ছিলেন না। তো যাই হোক, ব্যাংক চেষ্টা করছে, এবং সরকারও চেষ্টা করে মাঝে মাঝে ক্যাপিটাল গুডস বা এই সমস্তগুলো, জাস্ট ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ডিমান্ড ফর ক্যাপিটাল গুডস, আর কিছু না। কেন কি, ডিমান্ড ফর ক্যাপিটাল গুডস যদি না বাড়ে, তাহলে আপনি নিশ্চিত থাকুন আমাদের দেশের জিডিপি ওই নামমাত্র বাড়ছে, কাজের কাজের জিডিপি বাড়ছে না। কেন কি আমরা জানি বিগত বছরগুলোতে যা আসছে সেই অনুযায়ী জিডিপি আমাদের ঠিকই বাড়বে। এইভাবে জিনিসটা বুঝতে হবে। সরকার এইভাবে ক্যাপিটাল গুডস কেনে, কিন্তু সেটা সরকার যতটা কেনে সেটা কিন্তু মোটেই সাফিসিয়েন্ট নয়, প্রাইভেট সেক্টরকেই আরো এগিয়ে আসতে হবে।
মোর রোডস, রেলওয়েজ সরকার এগুলো বানানোর চেষ্টা করে, এবং সরকার অলওয়েজ ট্রাই করে যেন যে কোনো প্রকারে না ক্যাপিটাল গুডস এর মানে ইয়ে বাড়ে, ইনভেস্টমেন্ট বাড়ে। কিন্তু একদম তো সবই ক্যাপিটাল গুডস বানালে তো হবে না, কিছু তো আমার বাড়ির জন্য হাঁড়ি কড়াই এসব বানাতে হবে। এসব অনেক ব্যাপার আছে, যে অনেক লম্বা লেভেলের খেলা। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যারা পাবেন তাদের থেকে আমি গল্প শুনবো যে আর কি কি সরকার করে, দিয়ে আমি বাচ্চাদের শেখাবো পরে যারা আছে। ঠিক আছে, তারপর আচ্ছা এই অবধি যা যা পড়ালাম, কারোর কোনো প্রশ্ন আছে? এবার আমরা জিডিপি তে ঢুকবো। খুব ভালো কথা, সবাই বুঝতে পেরেছে। বাকি সবাই আমাদের স্ক্রিন শেয়ার সবকিছু দেখতে পাচ্ছে তো? এই তিনজন কে কে বেরিয়ে গেছে? প্রণয় বিশ্বাস, রূপম সেন, এই দুজন বেরিয়ে গিয়েছে। যাক এবার দিন, সবাই শুনতে পাচ্ছে তাহলেই হবে। সবাই 7টার সময় কেউ আসে না, পরে ধীরে 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 জয়েন করে, আর পরে ক্লাসের ক্লাস কিছু বুঝতে পারে, এই একটা সমস্যা। এরপর আমরা জিডিপি তে যাব। মানে এখনো অবধি আমাদের যে জিডিপি ক্লাসগুলো হয়েছে বা না হয়েছে সেগুলো তো পুরোপুরি নয়, সেটা থেকে কিছুটা আমরা অন্য পয়েন্টস গুলো ডিসকাশন করব জিডিপির মধ্যে। তো জিডিপি বলতে আমরা সকালেই আলোচনা করছিলাম, আমাদের প্রণয় একটা ভালো উদাহরণ দিচ্ছিলেন, বলছিলেন আর কি যে দেশে অবস্থিত বিদেশিরা, তো যাই হোক সেসব তো যা আছে আছে। তো আমরা জিডিপির একটা এক্সাম্পল, জিডিপির বর্ণনা লিখছি। দ্য টোটাল ফাইনাল ভ্যালু অফ, ভ্যালু লেখাটা আমার পছন্দ, final value of goods and services produced within geographical boundary of country in a particular time period generally a financial year is called GDP. মানে এটা অর্থবর্ষে একটি একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যত টাকার দ্রব্য সামগ্রী আর পরিষেবা উৎপাদন, এখানে কিন্তু দেশি বিদেশি কোনো ব্যাপার নেই, এখানে যত বিদেশিরাও যদি কাজ করে, ভারতের মধ্যে বিদেশিরাও কাজ করে, সেটাও জিডিপির মধ্যে ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে, এটা সকালে আমাদের স্টুডেন্ট বলছেন এবং আমরা গ্রহণ করি। এবার দেখুন জিডিপির সংজ্ঞাটা আমি আশা করি সবাই শুনে নিয়েছে এতদিনে বহুবার এবং বুঝতেও পেরেছে, আশা করছি কোনো সমস্যা অসুবিধা কিছু একটা হচ্ছে না। এবার আমরা পরবর্তী জায়গায় যাই। অর্থনীতিতে যে উৎপাদনের উপকরণ, আমরা বারবার করে এই কথাটা উল্লেখ করছি, তার কারণ হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এন্ট্রিপ্রিনিউয়ার, তারপরে হচ্ছে ক্যাপিটাল, তারপরে হচ্ছে র মেটেরিয়াল, আর হচ্ছে লেবার। তাহলে এই যে চারটে এলিমেন্টস রয়েছে উৎপাদনের ক্ষেত্রে একান্ত অপরিহার্য বা প্রয়োজনীয়, তাহলে এই যে চারটে রয়েছে, আর যদি জিডিপি হয়, আমরা জিডিপি যতই উৎপাদন করি 100 হোক, 1000 হোক, 10,000 হোক, সেই জিডিপিটা এর মধ্যেই ভাগ হবে। এই জিনিসটা বোঝা গেল কি গেল না?
কেন কি এই চারটে সেক্টরের লেনদেনের ফলেই যত টাকা উৎপাদন হচ্ছে এই চারটে সেক্টরের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। যদি আজকে আমরা ওই সকালবেলা যেমন পপকর্নের উদাহরণ নিচ্ছিলাম, আমরা পপকর্ন বা ধরুন কফি মেশিনস বা ধরুন চাল বা ওই কি বলে রাইস মিল, যে উদাহরণটা নিলাম, তো ধরে নিই যদি পপকর্ন কফি বা রাইস মিল থেকে 100 টাকা উৎপাদন হয়েছে, তাহলে 100 টাকাটা কিভাবে ভাগ হবে? যে রাইস মিলের মালিক সে পাবে, রাইস মিলের যে ধরুন ওই মেশিন কিনতে লেগেছে, জায়গা লেগেছে, হ্যাঁ, ক্যাপিটালের জন্য কি পায়? রেন্ট। মালিক কি পায়? প্রফিট। র মেটেরিয়াল বলতে চাল কিনতে যে পয়সাটা লেগেছে সেটার জন্য কি লাগে? ক্যাপিটালে ইন্টারেস্ট লাগে, আমি ভুল করে ওপর নিচ করে ফেলেছি আর কি। ক্যাপিটালের জন্য লাগে হচ্ছে ইন্টারেস্ট, এর জন্য লাগে হচ্ছে রেন্ট, আর এর জন্য লাগে হচ্ছে ওয়েজ। তাহলে এই 100 টাকাটা এই চারজনের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো মালিক যে আছে সে প্রফিট নেবে, ক্যাপিটালের জন্য যেটা সে হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছে বা তার কাছে নিজের পয়সা ছিল, যা 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 তা করেছে, একটা মেশিন বা ফ্যাক্টরি খাড়া করেছে, চালের আড়ত ফাড়ত বা এরকম যা হোক সে একটা খাড়া করেছে, তার তো পয়সা লাগবে। র মেটেরিয়াল যেটা কিনেছে তার তো টাকা দিতে হবে, লেবার যেটা কাজ করেছে তার তো ওয়েজ লাগবে। তার মানে যে জিডিপিটা, মানে হয়তো কফি বিক্রি করে হোক, পপকর্ন করে হোক, বা রাইস মিলে কাজ করে হোক, 100 টাকার যখন চাল বিক্রি হলো, সেই 100 টাকা এই চারজনের মধ্যে ভাগ হচ্ছে। তেমনি ভাবে সারা ভারতবর্ষে যখন জিডিপি ক্যালকুলেট হয়, যে সবাই মিলে যত টাকা উৎপাদন করছে, সেটা এই চারটে ভাগই ভাগ হয়ে লোকের পকেটে পকেটে চলে যায়, এবং তারাই আবার উৎপাদিত দ্রব্য সামগ্রী কেনে। আয়ের বিত্ত স্রোত বা যেটাকে বলে সার্কুলার ফ্লো অফ ইনকাম। যারা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস করেননি তাদের এখানে কিছুই তারা বুঝতে পারবেন না, এমনকি যারা ভিডিও রেকর্ডও পর্যন্ত দেখেননি তারাও এটা বুঝতে পারবেন না, কিছু করার নেই আমাদের পক্ষে, সেটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে, সবাই আছে তো নাকি আমি একাই বকে যাচ্ছি, কেউ শুনতে পাচ্ছে না? আচ্ছা, সবাই আছে আশা করি। তাহলে এই যখন উৎপাদনের উপকরণের এই চারটে ভাগ আছে, তেমনি ভাবে আমরা চারটে সেক্টরের কথাও জানি। চারটে সেক্টর কি কি? একটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, আর একটা হচ্ছে এক্সটার্নাল সেক্টর। দেখুন, লেবার বা এন্টারপ্রিনিউয়ার মানে মালিক বা শ্রমিক কোত্থেকে আসছে? হাউস হোল্ড সেক্টর থেকে। মেশিনারি ক্যাপিটাল গুডস যেহেতু প্রাইভেট সেক্টর থেকে আসছে। গভর্নমেন্ট রুল রেগুলেশন করছে বা র মেটেরিয়াল সেরকম ভাবে আপনি আবার হাউস হোল্ড বা ওয়েজ সেক্টর থেকে আপনি বলতে পারেন, মানে যারা মানে ফসল টসল উৎপাদন করছে এরকম। তো এইটা হচ্ছে চারটে সেক্টর যেখানে টাকাটা পুরো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, জিডিপি এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। এগুলো আমরা মোটামুটি আগের দিন বলেছি। এইবার জিডিপি ক্যালকুলেশনের উপরে, মানে ক্যালকুলেশনের উপরে whatever they produced বা হ্যাঁ উৎপাদন, সার্ভিসেস প্লাস প্রোডাক্টস, এটাই হচ্ছে জিডিপি। একটা উদাহরণ দিয়ে বুঝি। আজকে আপনাদের মধ্যে কেউ একজন চাকরি পেয়েছে, এনিওয়ান, ABC চাকরি পেয়েছে, সে মাইনে পাচ্ছে ৭৫,০০০ টাকা মাসে। খুব ভালো কথা। তাহলে তার জিডিপি কত? ৭৫ ইন্টু ১২ যা দাঁড়াবে তাই। তো ধরুন ৪/৭৫ ৩ লাখ হয়, তাহলে ৩/৪ = ১২ লাখ টাকা। তাই তো? আমি ভুল করছি না ঠিক করছি কে জানে? ১ লাখ করে ১২,০০০ হলে ১২ লাখ টাকা। তাহলে তো ১২ লাখ টাকা হবে না, ৯ লাখ টাকা হবে না। ৪/৭৫ ৩ লাখ,
12 লাখ 75 10 7.5 লাখ আর 1.5 লাখ 8 টাকা 9 লাখ। কে জানে, আমার তো 9 মনে হচ্ছে, এত গোলমাল হচ্ছে কেন কে জানে আজকাল হিসাবে। হ্যাঁ, 3 তারিখে 9 লাখ টাকা আপনার জিডিপি। তাহলে এই এবিসি 75,000 টাকার মধ্যে ধরুন হয়তো মাস গেলে তার সংসার চালাতে লেগে যাচ্ছে 40,000 টাকা, আর সে 35,000 টাকা কি করছে, সেভিংস করছে, আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে আমরা যদি কোনো ব্যক্তির এক্সপেন্ডিচার প্লাস সেভিংস যদি হিসাব করি, তাহলেও সেটা জিডিপি হবে কি হবে না, আপনার কি মনে হয়? যদি আমরা কোনো ব্যক্তির ইনকাম ধরে নিই, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা যদি তার ইনকামটাকেই জিডিপি বলছি, কেন কি আমি আপনি প্রত্যেকে যা কাজ করছি, প্রত্যেকের যা ইনকাম হচ্ছে সেইটাকে যোগ করেই তো টোটাল আমাদের দেশে জিডিপি ক্যালকুলেট হচ্ছে। তাহলে সেই রকম ভাবে যদি আমি আপনি সবাই মিলে যে টাকা খরচ করলাম নিজের ইনকাম থেকে, আর যে টাকা সেভিংস করলাম, সেই দুটোকে যদি অ্যাড করি, তাহলেও সেটা আমাদের টোটাল ইনকাম হবে, সেটাই জিডিপি হবে। জিডিপি ক্যালকুলেট করার 3টে পদ্ধতি আছে, 3 ওয়েজ। আপাতত এটাই ভালো মনে করছে, এগুলো তো আপনারা ভালোই বোঝেন, বলার কিছু নেই। এক হচ্ছে হোয়াট উই হ্যাভ প্রডিউসড, তার মানে আমরা কত টাকা দ্রব্য সামগ্রী উৎপন্ন করেছি, সেটা জিডিপি। তারপর হচ্ছে হোয়াট উই হ্যাভ আর্নড, কেন কি আমি আপনি সবাই মিলে আর্নিং করেছি, সবার আর্নিং যদি যোগ করি, সবার যদি মাইনে যোগ করি বা উপার্জন যোগ করি, তাহলে জিডিপি বেরোবে। তেমনি এন্ড প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট মানে কি, প্রত্যেকের কিছু না কিছু তো দ্রব্য সামগ্রী হোক বা সার্ভিস কিছু না কিছু তো দিচ্ছে, তাহলে সেই সমস্ত সার্ভিস, মানে ধরুন আমি টিউশন দিচ্ছি, আমার মতো লাখো লাখো ছেলেমেয়েরা টিউশন দিচ্ছে, বা কোনো জায়গায় কোচিং ইনস্টিটিউশন আছে, এদের সবাই যে মানে ইনকাম করছে সেটাও যোগ করলে জিডিপি হচ্ছে। বা উৎপাদিত দ্রব্য 1,000 হাঁড়ি, 2,000 কড়াই, 3,000 খুন্তি, এইগুলোর উৎপাদিত দ্রব্যের দাম যোগ করলেও সেটা জিডিপি হবে। আর 3 নম্বর হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিং, মানে আমরা যত টাকা খরচ করেছি আর যত টাকা সেভিংস করেছি, সেটা যোগ করলেও আমরা জিডিপি পাবো। তো এই 3টে পদ্ধতিতে জিডিপি ক্যালকুলেট করা হয়। তো এর মধ্যে যে প্রথম পদ্ধতিটা রয়েছে, এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড। প্রথম পদ্ধতিটা, কেউ কি ভ্যালু অ্যাডেড মেথডটা জানে? লোকজন পালিয়ে যাচ্ছে কেন ক্লাস থেকে? এত খারাপ ক্লাসও করাচ্ছি না, ঠিকঠাকই তো ক্লাস চলছে। বলুন, ভ্যালু অ্যাডেড মেথড সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? স্যার বলবো? এনিওয়ান? হ্যাঁ বলুন বলুন। ভ্যালু অ্যাডেড মেথড হচ্ছে যে কোনো একটা দ্রব্য যখন উৎপাদন করা মানে করা হচ্ছে, তখন সে দ্রব্য দাম প্রথম পর্যায়ে যে দ্রব্য উৎপাদন হলো, মানে প্রত্যেকবারের শেষ দাম নিয়ে ভ্যালু বলা হয় আর কি। পুরো যেমন একটা যখন পাউরুটি উৎপাদন করা হচ্ছে, তখন গমের দাম, তার সাথে তার থেকে হলো সে ময়দা ময়দার দামটা না যোগ করে তার মধ্যে যে যোগ। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, আমরা বুঝতে পারছি। এক্স্যাক্টলি, ভ্যালু অ্যাডেড মেথড মানে হচ্ছে ভ্যালু অফ মাই ওয়ার্ক ইন দ্য মার্কেট। কেউ কিছু লিখেছে, আমরা একবার দেখে নিই কে কি লিখেছে। ফাইনাল প্রোডাক্টস এর ভ্যালু গুলো অ্যাড কর, না 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 না, ফাইনাল প্রোডাক্টস এর ভ্যালু অ্যাড করা না। ভ্যালু অ্যাডেড মেথড মানে হচ্ছে ভ্যালু অফ মাই ওয়ার্ক ইন দ্য মার্কেট, আমি যে কাজটা করছি সেই কাজের মূল্য কত,
কিরম ভাবে? যেমন ধরুন আমরা একটা 20 টাকার লোহা কিনলাম, 20 টাকার কয়লা কিনলাম, আর ধরুন 5 টাকার নিকেল ক্রোমিয়াম এই সমস্ত সব কিনলাম, দিয়ে আমরা 100 টাকার স্টিল উৎপাদন করলাম বা আমি করলাম। তাহলে দেখুন আমার ইনপুট খরচ কত? 45 টাকা। কিন্তু আমি যে কাজটা করলাম তার মার্কেট ভ্যালু কত? 100 টাকা। তাহলে 45 টাকার মালটার উপরে আমি এমন কিছু কাজ করলাম যার ফলে মালটা 100 টাকার মালে পরিণত হলো। এই জিনিসটাকেই ভ্যালু অ্যাডেড মেথড বলে বা ভ্যালু অ্যাডেড বলে বা ভ্যালু অ্যাডিশন বলে। এইটা কে কে বোঝেনি বলুন, আমি রিপিট করব যদি না বুঝে থাকে। 100 ধরবো না 45 ধরবো? তো যদি 45 টাকার দ্রব্য কিনে 45 টাকারই দ্রব্য উৎপাদন করি তাহলে ভ্যালু অ্যাডিশন কি করে হবে? আমি তো 45 টাকার ইনপুট কিনেছি, কয়লা লাগবে, লোহা লাগবে, ক্রোমিয়াম, নিকেল, ইলেকট্রিসিটি লাগবে, তো নাহলে আমি স্টিল উৎপাদন করবো কি করে? তাহলে 45 টাকার জিনিস কিনে আমি আমার কার্যকারিতার গুণে, আমি আমার এফিসিয়েন্সি দিয়ে, আমি আমার নলেজ দিয়ে, আমি আমার জ্ঞান লাগিয়ে হোয়াট এভার দ্য প্রসেস ইট মে রিকোয়ার আমি করে সেটা যখন মার্কেটে নিয়ে গেলাম তার ভ্যালু 100 টাকা। তাহলে 45 টাকার মালটাকে আমি আমার কি বলে কাজের ফলে 100 টাকার জিনিসে পরিণত করলাম। দ্যাট ইজ কল্ড ভ্যালু এডিশন। नहीं समझे? समझ जाओ। কে বোঝেনি বলুন? মুখ খুলতে হবে, মুখ বন্ধ রাখতে হবে না। যেরকম ভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেন ওরকম ভাবে করতে হবে, বলতে হবে। বলুন, বুঝে গেলে ভালো কথা, জোর করে না বোঝার কথা বলছি না। ভ্যালু এডিশন কার ক্লিয়ার হয়নি? আমাকে এখন শুভ্র একবার বলবে ভ্যালু এডিশনের মানে কি। কোন শুভ্র? মন্ডল শুভ্র বলবে, বলুন। না, আমার যেটা এফিসিয়েন্সির যে ভ্যালুটা সেইটাই বোঝাচ্ছে ভ্যালু অ্যাডেড। মানে আমরা স্টিলটা তৈরি করছি সেখানে যে 55 টাকার এফিসিয়েন্সি 45 টাকা ক্যাপিটালের উপর, সেটাই তো ভ্যালু অ্যাডিশন। সেটাই সেটাই ভ্যালু তো এডিশন। মানে ঠিক ঠিক ঠিক, একদম সেটাই। আপনাকে আপনি বাকিরা যেরকম ম্যাডাম আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন পাউরুটি, আমিও পাউরুটিরই উদাহরণ দেবো, কারণ কি জয়দেব সরখেলের বই থেকে আমরা এক্সাম্পলটা তুলছি। জয়দেব সরখেল কিন্তু এই পাউরুটির উদাহরণ দিয়েছেন, ওনার ফেভারিট পাউরুটি, আমারও ফেভারিট পাউরুটি, তবে পোড়া, হ্যাঁ, চারকোনা যেটা হয়। আমরাও পাউরুটির উদাহরণই দেবো। একটু উদাহরণটা এবার আমরা দেখি কিরম ভাবে হচ্ছে। এবার ভ্যালু এডিশন does not mean if I consumed or sold. ভ্যালু এডিশন মানে এটা নয় যে আমরা জিনিসটা, লোহাটা আমি মার্কেটে বিক্রি করলাম না বা স্টিলটা মার্কেটে বিক্রি করলাম না, আমার নিজের বাড়িতেই স্টিলটাকে কাজে লাগিয়ে নিলাম, তাহলে তো স্যার 100 টাকায় বিক্রি হলো না। না, ওটা যদি মার্কেটে বিক্রি করি 100 টাকা পাবো, কিন্তু আমি বিক্রি না করে যদি নিজের কাজে লাগাই তাহলেও সেটা ভ্যালু এডিশন। কেউ কিছু বলছেন? আমরা যদি দ্রব্য উৎপাদন করার পর ভ্যালু এডিশন করার পর নিজের কাজেও লাগাই, নাও বেচি মালটা, তাহলেও ওটা ভ্যালু এডিশন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে নিশ্চয়ই বলবেন, আমরা অলওয়েজ রেডি। কিছু বলতে চাইছি? প্রীতম স্যার বলুন, আপনার মাইক ওপেন করা আছে, কিছু বলছিলেন আপনি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এইখানে দুটো জিনিস আছে, যেমন এবার আমরা পাউরুটির উদাহরণ দেবো। তো যেমন ধরুন এটা ফার্মার আর বেকার, মানে বেকারি, হ্যাঁ, যেখানে পাউরুটি তৈরি হয়। তো ফার্মার আমি ধরে নিই রুপিস 100 টাকার
গম উৎপাদন করেছে, তার মধ্যে 50 টাকা সে কনজিউম করেছে। কনজিউম করবে কি করবে না, না খেলে কি বাঁচতে পারে? আমি ধরে নিচ্ছি, দেখুন সবই একটা সুপারফিশিয়াল এক্সাম্পল। কেন স্যার এটা কেন খেলো কেন? স্যার গম কি করে উৎপাদন করলো? আচ্ছা প্রথমে আমি বলে দিই, আমি এখানে ধরে নিয়েছি কেন? কারণ কিছু বোঝাতে গেলে কিছু জিনিস তো ধরতে হবে, না ধরলে বোঝানো যাবে না। ফার্মার কোনো ইনপুট ইউজ করেনি। কেন স্যার? গমের বীজ, ধান, সার, কি বলে সার, জল সেচ, আমরা ধরে নিচ্ছি যে এগুলো ইনক্রিজ করেনি। ও জাস্ট নিজের খেতে ওটাকে উৎপাদন করেছে ফ্রম জিরো। হি নেভার ইউজড এনি ইনপুট। যদিও সেটা পসিবল, গমের বীজ বলুন বা গমের চারা লাগানো বলুন, সেচ বলুন, ওষুধ দেওয়া বলুন, সবকিছু আমি মেনে নিচ্ছি আছে, কিন্তু আমরা এই উদাহরণে ধরে নিচ্ছি যে কোনো রকম সে ইনপুট ইউজ করেনি। সে 50 টাকার গম কনজিউম করেছে, আর 50 টাকার গম সোল্ড টু কাকে? যে বেকার ছিল। ঠিক আছে, তাহলে সে বেকারিকে বিক্রি করে দিয়েছে। এইবার বেকারি ভাই কি করেছে, সে 50 টাকার গম কিনে নিজের কারিগরি লাগিয়ে ভ্যালু অ্যাডিশন করে কিনে ভ্যালু অ্যাডিশন করে, আচ্ছা দাঁড়ান একজন ফোন করেছে, আমি একটু সামলে দিয়ে আপনার সঙ্গে আবার ফিরছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছেন আপনি? আচ্ছা আমি বুঝতে পেরেছি। দেখুন আমি তো একটু অনলাইন ক্লাসে রয়েছি, তো আমার ক্লাস শেষ হলে আমি আপনাকে ঘুরিয়ে ফোন করে নেবো, 9টার দিকে ফোন করে নেবো, ঠিক আছে? দেখুন ওরা তো ঠিক সময় ফোন করেছে, কারণ কি 8টার মধ্যে ফোন করার কথা, আমি এনাদের দোষ দিতে পারি না। যাই হোক বাদ দিন, এবার ফিরে আসি। তো 50 টাকার গম কিনে ভ্যালু অ্যাডিশন করে এটা ভ্যালু অ্যাডিশন করে 200 টাকার পাউরুটি বিক্রি করেছে। পঞ্চাশ টাকার গম থেকে সে যখন পাউরুটি বিক্রি শেষ করলো, তখন টোটাল 200 টাকার পাউরুটি বিক্রি হয়েছে। এই ব্যাপারটা অব্দি এখন অব্দি বোঝা গিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার আমরা যে দুটো পদ্ধতি দেখলাম, কি ইনকাম মেথড, প্রত্যেকের ইনকামটা আমরা দেখব, তাহলে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারবো। এবার যদি আমরা একটা জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে যাই, ইনকাম মেথডে যাই, ফার্মারের বা কৃষক, না ফার্মার লিখছি সেই থেকে ফার্মারই লিখবো, এর ইনকাম কত বলুন স্যার? কৃষকের ইনকাম কত? কৃষকের ইনকাম 50 টাকা। এক্স্যাক্টলি। উনি যে 50 টাকা বললেন সেটা কি সবাই বুঝতে পেরেছে? 100 টাকা উনি কেন বললেন না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলুন কেন বললেন না 100 টাকা? কারণ 100 টাকার পরে তো উনি 50 টাকা নিজে কনজিউম করেছেন। ঠিক। আর বেকারের ইনকাম কত? দেড়শো টাকা। ভ্যালু অ্যাডেড মাইনাস যেটা কিনেছে সেই টাকাটা বাদ দিতে হবে। 150 টাকা। আচ্ছা দাঁড়ান, এটাকে একটু হেডিংটা চেঞ্জ করে, একটা হচ্ছে আমরা ভ্যালু অ্যাডিশন শিখলাম, তাহলে এবার ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে আগে দেখে নিই। ওটা মুছলাম, তার কারণ আছে, ওখানে ভুল লিখেছি, কারণ কি আপনাদের ভুল শেখালে আপনারাও ছোট ভুলটাই শিখে যাবেন। যদি ভ্যালু অ্যাডিশনের দিক থেকে দেখতে চাই, তাহলে হচ্ছে ভ্যালু অ্যাডিশন করেছে ফার্মার, আর ভ্যালু অ্যাডিশন করেছে এক্ষেত্রে দুখানা সেক্টর। দুখানা সেক্টর কি? একটা হচ্ছে বেকার আর একটা ফার্মার। তো ফার্মার কত ভ্যালু অ্যাডিশন করেছে?
বলুন। 50 টাকা। না, ফার্মার 100 টাকা ভ্যালু এডিশন করেছে, ভালো করে দেখুন। আমি কি বলছি, জিরো বা স্ক্র্যাচ থেকে শুরু করেছে, সে একটা টাকাও ইনপুটে লাগায়নি, তাহলে সে যত টাকা উৎপাদন করেছে সেটাই ওর। কেউ কিছু বলছেন? আমি কথা শুনতে পেলাম না, সব কিরম কেটে গেল। আপনি আমার ফোনে ফোন করে বলতে পারেন যদি কেউ কিছু বলতে চাইছেন। আমি শুনতে পেলাম না, যে যাই বললেন। ফার্মারের ভ্যালু এডিশন 100 টাকা বোঝা গেল, তার কারণ ফার্মার কোনো ইনপুট নেয়নি, সে পুরোটাই যা উৎপাদন করেছে সেইটাই ভ্যালু এডিশন। এটা ক্লিয়ার হলো কি হলো না? ফার্মার কি কোনো ইনপুট নিয়েছিল? স্যার আপনি তো একটু আগে বললেন যে 50 টাকা নিজের খরচের জন্য সে ব্যবহার করেছে। না 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 না, 50 টাকা কনজিউম করছে, কনজিউম আলাদা, কিন্তু সে ভ্যালু এডিশন কত করেছে। যেমন আচ্ছা, ধরুন তাহলে আমি তাহলে যদি 100 বলি টাকা। যে আমি বা আপনি ইনকাম কত করেছেন, আপনি যেটা ইনকাম করেছেন সেটাই আপনার পক্ষ থেকে ভ্যালু এডিশন। এবার সেই ইনকাম থেকে আপনি আপনার বাড়ির খরচ চালিয়েছেন, সংসারকে চালিয়েছেন, তাহলে ওইটা বাদ দিয়ে কি আপনি ইনকাম বলেন? না, যখন ভ্যালু এডিশন ক্যালকুলেট করা হবে তখন আপনার টোটাল ইনকামটা হিসাব করা হবে। ওই জন্য বললাম না প্রথমবারটা ভুল লিখছিলাম। ভুল লিখলে ভুল জিনিস আপনারা শিখবেন, আর সেটা দোষ আমারই। ছেলেমেয়েরা কেউ বুঝছেন না। আমরা আরো একবার বলে দিই, ভ্যালু এডিশন মানে হচ্ছে কোনো বস্তু বা কোনো ব্যক্তি, মানে আমি আপনি যে কেউ, আমরা যখন কোনো দ্রব্য উৎপাদন করছি কিসের উপরে, এই যে এই উদাহরণটা দেখুন, 20 টাকার আয়রন, 20 টাকার কয়লা, 5 টাকার ইলেকট্রিসিটি, ক্রোমিয়াম, এই সমস্ত মিলিয়ে আমরা 45 টাকা মূল্য জিনিস, মানে ইনপুটটা 45 টাকা, কিন্তু আমরা আমাদের ভ্যালু এডিশন করে বা আমরা আমাদের যেটাকে বলে হচ্ছে আমাদের কার্যকারিতা, আমাদের এফিসিয়েন্সি অ্যাড করে সেটাকে 45 টাকার মালটাকে 100 টাকায় পরিণত করলাম। তার মানে আমরা 100 টাকার মালে পরিণত করলাম জিনিসটাকে। ঠিক সেরকম ভাবে কৃষকের ক্ষেত্রে আমি কি বলছি, যে এ কোনো ইনপুট নেয়নি, তার মানে ও যত টাকার উৎপাদন করছে পুরোটাই তার ভ্যালু এডিশন। তাহলে পুরোটা তার ভ্যালু এডিশন হলো 100 টাকা। কিন্তু যদি আমরা বেকারের কথা দেখি, এ 50 টাকার গম কিনেছে, দিয়ে আর 200 টাকায় বিক্রি করেছে, তার মানে এ ভ্যালু এডিশন করেছে 150 টাকা। এ কিন্তু 200 টাকা ভ্যালু এডিশন করেনি, তার কারণ ওকে ইনপুটে 50 টাকা খরচ করতে হয়েছে। তাহলে টোটাল জিডিপি 250 টাকা। এই জায়গাটা বুঝুন, এরপর আমরা ইনকাম মেথড দিয়ে সেম জিনিসটা দেখবো। আমার মনে হয় ছেলেমেয়েরা ঠিক জায়গায় আস্তে আস্তে হঠাৎ করে একটা জায়গায় হোঁচট খেয়ে গিয়েছে, সবার কাছে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা। একটু অসুবিধা হবে, আমি অস্বীকার করছি না। সবাই কি স্ক্রিন শেয়ার বা এই সমস্ত সব দেখে বুঝে সবকিছু হচ্ছে, নাকি সমস্যা চলছে কিছু? কেউ বুঝলো বা বুঝলো না, হ্যাঁ না স্যার আপনি কিছু? কি স্ক্রিনটা বন্ধ করে দিলেন? না, আমি স্টুডেন্টের নাম দেখাচ্ছি, বন্ধ করিনি। স্টুডেন্টের নামে যেখানে আমরা অনলাইনে আছি সেখানটায় আছি। ওকে স্যার। বোঝা গেল আমি যেটা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। কারণ দেখুন, এইটা যদি এখানে না বোঝেন, সারা জীবন মাথার মধ্যে না জট পাকিয়ে থেকে যাবে। আর এরপরে যাই পড়াবো, যা বোঝাবো সবই হ্যাঁ 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 ঠিক আছে, কিন্তু কোন একটা জায়গায় অসুবিধা রয়ে গেছে। আচ্ছা, কেউ কিছু বলছে মনে হয় আমাদের এখানে, এত সাউন্ডটা কিছু আসছে না। কেউ কিছু বলছে কি? স্যার আপনি যে প্রথমেই 100 টাকাটা ধরলেন, মানে যেটা ফার্মার্সের ক্ষেত্রে, মানে ধরুন কোনো একটা লোক এবিসিডি যে টোটাল রোজগারটা করছে সেই টোটাল রোজগারটাকে আপনি ধরে নিচ্ছেন 100 টাকা, তাই তো? যেহেতু সে কোনো ইনপুট ইউজ করেনি, তার রোজগার 100 ধরছি না, আমরা ধরছি হচ্ছে ভ্যালু এডিশন 100। সে তো কোনো ইনপুট ইউজ করেনি, কিন্তু সে 100 টাকার দ্রব্য সামগ্রী মার্কেটে এনেছে, মানে সে বিক্রি করেছে 50 টাকা, সেটা তো ঠিকই আছে, কিন্তু তার মোট উৎপাদন তো 100 টাকার। হুম। আমরা সেইটা বলছি। আপনার ভ্যালু এডিশন মানে কি, আপনি
5 টাকার বা 500 টাকার কাপড় কিনে সেটাকে 1,500 টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার ইনপুট হচ্ছে 500 টাকা আর ভ্যালু এডিশন 1,000 টাকা। তাহলে আপনি ভ্যালু এডিশন করলেন কত? 1,000 টাকা। কিন্তু যদি বলা হয় আপনার ইনকাম কত, ফাইনাল গুডসের দাম যেটা হবে সেটাই আপনার ইনকাম। ফাইনাল গুডসের দাম কত? ফাইনাল গুডসের দাম 1,500 টাকা। 1,500 টাকা। তাহলে আপনার ইনকাম 1,500 টাকা। যেমন আপনি অফিসে যান, অফিসে যাতায়াত করতে বাস ট্রেনের ভাড়া, অফিসে টিফিন খাওয়া, সমস্ত কিছু, ট্রেনে আসতে গিয়ে কিছু খাওয়া, এই সমস্ত কিছু আপনাকে করে তারপর ফিরতে হয়। তাহলে আপনি আপনার ইনকাম কি বলেন, যে আমার ইনকাম 75,000 নাকি আমার ইনকাম ওই 66,000 মতন হয়, যাতায়াতে এত টাকা খরচ? তখন গ্রস আর নেটের কনসেপ্ট চলে আসবে। ওটা আমরা ওইভাবে ধরছি না, আমরা এইভাবে ধরছি। তো ভ্যালু এডিশন মানে হচ্ছে যে সে কত টাকার দ্রব্য বা কত টাকার মার্কেটে মাল উৎপাদন করেছে ইনপুট কস্ট ছাড়া। তো ইনপুট কস্ট তো আমি প্রথমেই ধরে নিয়েছি যে 0, সেই হিসাবে সে 100 টাকা ভ্যালু এডিশন করেছে। এবার তার মধ্যে আমি কি বললাম, এই যে লাইনটা লিখে দিয়েছি, ভ্যালু এডিশন ডাজ নট মিন ইফ আই কনজিউম অর সোল্ড। তার মানে সে 100 টাকার গম উৎপাদন করেছে, এবার সে 100 টাকার গম খেয়েছে বা 100 টাকার গম বিক্রি করেছে, নাকি 50 খেয়েছে 50 বিক্রি করছে, এর সঙ্গে ভ্যালু এডিশনের কোনো সম্পর্ক নেই। আমরা এই লাইন যেগুলো লিখে দিচ্ছি একটা একটা করে, তার মানে আছে, যাতে কনফিউশন পরে ক্রিয়েট না হয়। বুঝুন ভালো করে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ভ্যালু এডিশন হচ্ছে কত টাকার ভ্যালু এডিশন, যত টাকা তার সে দ্রব্য উৎপাদন করেছে, মানে নিজের কারিগরি লাগিয়ে। এবার যেহেতু সে কোনো ইনপুট নেয়নি, আমরা ধরে নিয়েছি, না সে বীজ, না সে শস্য, না সে সার, কিছুই নেয়নি, তাহলে তার ইনপুট হচ্ছে 0। আর ইনপুট 0 থেকে দ্রব্য উৎপাদন করছে 100 টাকার, অর্থাৎ ভ্যালু এডিশন হচ্ছে 100 টাকা। আর এই তো বেকার তো আমরা বুঝতেই পারছি যে 50 টাকার গম কিনে 150 টাকার ভ্যালু এডিশন করেছে। তাহলে দুজনের ভ্যালু এডিশন যদি যোগ করি, তাহলে এটা হচ্ছে ভ্যালু এডিশন মেথডে 250 টাকা হচ্ছে জিডিপি। এরম ভাবে যতগুলো সেক্টরস রয়েছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক, সার্ভিস সেক্টর হোক, এরম ভাবে যে যত সব আছে, সব সেক্টরে সেম ব্যাপার, যে ভ্যালু এডিশন কত হলো। আপনি মানে বা যে স্যার, কেউ চা, বলুন মানে স্যার বলুন। ইনপুট ছাড়া যেটা রয়েছে হুম, সেই জিনিসটা, তাই তো? সেটাই তো, যখন হ্যাঁ, ভ্যালু এডিশন। 0 থেকে শুরু করে ওই পর্যন্ত করলেন, অত টাকা উৎপাদন করলেন, আবার তারপরে ইনি যে এটা ভ্যালুয়েশন করলেন 50 টাকার উপরে, এই দুটো জিনিসকে আমরা অ্যাড করবো, তাই তো, সব জায়গাতে? ইনপুট কস্ট বাদ দিয়ে বাকি যেটা ও মাল বিক্রি করলো 1,500 টাকার শাড়ি, কিন্তু ইনপুট কস্ট 500 টাকা, তাহলে 1,000 টাকা ভ্যালু এডিশন। সিম্পল। মানে স্যার জিনিসটা এরকম স্যার, 200 টাকা মাইনাস 50 টাকা, তাই তো? 200 টাকা মাইনাস 50 টাকা, মানে টোটাল ভ্যালু অফ দ্য সোল্ড আইটেম মাইনাস ইনপুট কস্ট। হ্যাঁ, কেউ কিছু বলছেন কি? আমরা কিছু, আচ্ছা কেউ কি শুনতে পাচ্ছে? আমার নাই প্রবলেম হচ্ছে, আর কি কেউ শুনতে পাচ্ছে? কেউ কিছু বলছে? রিয়া ম্যাডাম মাইকটা ওপেন করেছেন। প্রতি মানে কত টাকা মূল্য সংযোজন হচ্ছে, যত টাকা অ্যাড করা হচ্ছে সেটাই ভ্যালু এডিশন, তাই তো? ঠিক ঠিক ঠিক, প্রত্যেক ক্ষেত্রে যে মূল্যটা অ্যাড হচ্ছে, একদম ঠিক বলেছেন। এবার আপনার কথা আমি ঠিকঠাক শুনতে পেলাম। যেমন ধরুন, যদি আমরা আরেকটা কথা উদাহরণে যাই, পেপসি। পেপসি ধরুন 2 টাকা 10 পয়সা ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপরে ধরুন ডিস্ট্রিবিউটার, তারপরে ধরুন ডিলার, তারপরে রিটেইলার, ঠিক আছে, তারপরে ধরুন অ্যাডভার্টাইজমেন্ট, এইভাবে আছে। তো 2 টাকার মাল এবার ডিস্ট্রিবিউটারের কাছে যখন আসছে, সে কি করছে, আমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি, তাহলে 2 টাকার মালটা 2 টাকা 50, এ বেচবে 3 টাকা 50, আর এ হয়তো গিয়ে 5 টাকা না 6 টাকা কত একটা আছে না পেপসি, কি 7 টাকা, যা আছে, এইভাবে এরা পার ইয়েতে ভ্যালু এডিশন করছে। কিন্তু এরা কি এডিশন করছে আপনি আমাকে বলুন? মাল তো পেপসি কোম্পানি তৈরি করেছে, এরা ভ্যালু এডিশন করছে যে এর একটা লাল রঙের সেই গাড়ি পেপসি নিয়ে যাচ্ছে। ডিলার কি ভ্যালু এডিশন করছে? সে তার আন্ডারে কয়েক হাজার রিটেলার রেখেছে, তাদের ওখানে সাপ্লাই দেওয়া, তাদের থেকে পয়সা বুঝে নেওয়া, এটাই ভ্যালু এডিশন। আমি একটা শাড়ি 500 টাকা দিয়ে কিনলাম, কমন কনসেপ্ট, আমি লাভে বিক্রি করবো 150 টাকা আর 1,500 টাকা। তাহলে 500 টাকার শাড়ি থেকে আমি নিজে শাড়ি বানিয়েছি, নাকি আমি সেই শাড়ি তৈরি করতে জানি? আমি কিছুই জানি না। কিন্তু ব্যারাকপুরে আমার একটা দোকান আছে, সেখানে কোনো কাকিমা, দিদি, মা, বৌদি এসছেন, আমি তাকে 500 টাকার মাল মা কালীর দিব্যি খেয়ে 1,500 টাকায় বেচে দিলাম।
দিদি একদম লাভ নেই আমাদের, আপনারা বুঝতে পারছেন না করোনায় কি আবহাওয়া হয়ে গেছে। দিয়ে আমি ভ্যালু এডিশন করে দিলাম 1000 টাকা, হয়ে গেল 1000 টাকা ভ্যালু এডিশন। আমি আশা করছি আপনারা জায়গাটায় যাচ্ছেন আস্তে আস্তে। আমি আপনাদের পড়াচ্ছি কাইন্ড অফ ভ্যালু এডিশন, আপনি বলতে পারেন এটা কাইন্ড অফ ডেফিনেটলি ভ্যালু এডিশন। কেউ তো হ্যাঁও বলে না নাও বলে না, আমি তো বুঝতেই পারছি না। ওই জন্য বলি পড়াশোনা করুন, নাহলে বোঝা যাবে না। এবার ইনকাম, ইনকাম মানে কি? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা বোঝা গেছে। ইনকাম মানে হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস বিক্রি করলে যা পয়সা পাওয়া যাচ্ছে। আপনি মাইনে পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি তো একটা সার্ভিস বিক্রি করছেন সরকারকে, সরকার আপনার থেকে সার্ভিসটা কিনছে। যে আপনাকে অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি রবার স্ট্যাম্প মেরে দিচ্ছে লোকে, আপনি শুধু খালি এটা সই করে দিলেন, এস ঝাকাস। একদিন অফিস থেকে বেরিয়ে দেখলেন আমি হাত জোর করে দাঁড়িয়ে আছি, বললাম যে আমাকে একটা অ্যাটাস্টেড করে দিন, আর বললেন হ্যাঁ হ্যাঁ স্যার আপনি একটা ফোন করতেন। না থাক, অফিসারদের ফোন টোন আমি করি না, ঠিক আছে, এরকম ব্যাপার আছে। তো আপনার যে সার্ভিসটা সরকার কিনবে, তাহলে আপনার এবার এবার আমরা কৃষকের ক্ষেত্রে আসি, ঠিক আছে। ফার্মার, ফার্মারের ইনকাম কত বলুন দেখি, আপনি কতটা বুঝেছেন? আমাদের 50। আচ্ছা, আর বেকারের ইনকাম কত? বেকারের 200। আচ্ছা, এবার আমাকে বলুন যে ও ঠিক বললো কি ভুল বললো, বাকি যারা রয়েছেন। আমি তো লিখে দিলাম, আমি তো এখনই রবার দিয়ে মুছেও দেবো, বলুন স্যার। ফার্মারের ইনকাম 100 টাকা আর বেকারের ইনকাম 200 টাকা। তাহলে তো মিলবে না এদিকে। মজার বিষয় হচ্ছে যে কোনো পদ্ধতিতেই আপনি যান, জিডিপি উভয় ক্ষেত্রেই মিলবে, মানে এক্সপেক্টেড, হয়তো কাছাকাছি কিছু এরর হতে পারে। ফার্মারের ইনকাম 50, তার কারণ হচ্ছে সে 50 টাকা কনজিউম করে এই 50 টাকাটা বিক্রি করেছে। ইনকাম মানে কি? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, যে জিনিস আপনি খেয়ে ফেললেন। তাহলে স্যার ওটা যদি না খেতাম তাহলে তো 50 টাকা আমাকে বাইরে থেকে মাল কিনতে হতো, ঠিক? 50 টাকা বাইরে থেকে মাল কিনতে হতো, একদমই ঠিক কথা। কিন্তু ফার্মারের ইনকাম এখানে 50 টাকা, তার কারণ সে বেচেছে। আর যদি ইনকাম কখন হবে? যখন আপনি মাল বিক্রি করবেন। আপনার কাছে শাড়ি পরে আছে, আপনি বিক্রি করতে পারলেন না, তাহলে কি আপনার ইনকাম হবে? তাহলে আপনার ইনকাম হবে না। মনে রাখতে হবে দুটো সাইডেই কিন্তু মিলতে হবে, যদি না মেলে তাহলে আপনি ব্যাপারটা বোঝেননি এখনো। যদিও সরকার যখন হিসাব করে, সরকার তো করে না, সিএসও করে, ওদেরও কিছু কিছু পার্সেন্টেজ অফ এরর থাকে। কত এরর থাকে শুনলেন যখন ওরা হিসাব করে মেলাতে যায়? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওটা স্যার থাকে 5% মতন। এবার সরকার যেরকম চায় স্যার, যতটা দরকার যেরকম হয়। চাই যে বসিয়ে দেয়। হ্যাঁ। তাহলে দেখুন আমি আরেকবার বলছি, কৃষক 100 টাকার গম উৎপাদন করেছে ঠিকই, যদি সে 100 টাকায় বেচে দিত, মানে 50 টাকা না খেত, 100 টাকার গমই বেচে দিত, তাহলে কৃষকের ইনকাম 100 টাকা হতো। ব্যাপারটা এইভাবে আপনাকে ধরতে হবে। যদি কৃষক 100 টাকার গম উৎপাদন করে 100 টাকায় বেচে দিত, তাহলে ইনকাম 100 টাকা হতো। কিন্তু কৃষক 100 টাকার গম বেচেনি, কৃষক কি করেছে? কৃষক 50 টাকার গম খেয়ে নিয়েছে, 50 টাকা বেচেছে, তাহলে ওর ফাইনাল গুডস কত? 50 টাকা। এবার আপনি ওই যে বললাম ভ্যালু অ্যাডিশন এক জিনিস, আর ইনকাম অফ ফাইনাল গুডস আলাদা জিনিস। এখানে আমরা কি বললাম? 500 টাকার শাড়ি 1500 টাকায় বিক্রি করেছে, তার মানে ভ্যালু অ্যাডিশন 1000 টাকা, কিন্তু ইনকাম কত? 1500 টাকা। মাইনে কত? 75,000 টাকা। কিন্তু এই 75,000 টাকার মধ্যে যাওয়া আসা অফিস থেকে, তারপরে ফুড,
জুতো, কেন কি শু তো আপনাকে কিনতে হবে, তারপরে আপনাকে শার্ট প্যান্ট কিনতে হবে। বাড়িতে বসে অনলাইন ক্লাস করানোর সুবিধা হচ্ছে লুঙ্গি পরেও বসে করানো যায়, কিন্তু বাইরে গেলে সেটা করা যাবে না। তাহলে এই সমস্ত কস্ট আছে, তো আপনাকে এটা তো বেয়ার করতে হবে। আপনি একটা গ্রুপ এ অফিসার বা আইএএস, আর আপনি সেই ফাটে পুরানা চটি জামা পরে যাচ্ছেন, লোকে কি বলবে? তার মানে আপনাকে প্রত্যেক মাসে বা 2 মাসে একটা করে জামা কাপড় কিনে নিজের ইজ্জত বজায় রাখতে হবে লোকের কাছে। আমি না ফাটে পুরানো জামা পরে যেতাম এক জায়গায়, একটা বন্ধুর বাড়ি। একদিন আমি সেখান থেকে চলে আসছি, তারপরে ভেতর থেকে আওয়াজ পেলাম, বসন্ত যা কিপটে না, একটা পয়সা খরচ করে না, জামা কাপড় দেখেছো? তারপর থেকে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি ঠিকই, হ্যাঁ, কিন্তু কথাটা আমার মনে আছে। মানে আপনি কি পরে খুশি থাকছেন সেটা ডাজেন্ট ম্যাটার, সমাজ আপনাকে কি চোখে দেখছে তাদের জন্য আপনাকে সমাজের কথায় নাচতে হবে। যাক গিয়ে, ড্যান্সে ভালো আমি কোনোদিনই ছিলাম না। আপনার ইনকাম 75,000 টাকা, তো আপনাকে জামা কাপড়, জুতো, যাতায়াতের ভাড়া, খাওয়া খরচ, বা সেখানে যাতায়াতের পথে কারোর সঙ্গে চেনা আলাপ হয়ে গেল, সে তার ছেলের বিয়ে গুলো সেখানে তার খরচ, তাহলে আপনি কি বলবেন আমার ইনকাম 75,000 না আমার ইনকাম 65,000? আপনি আপনার ইনকাম 75,000ই বলবেন, ঠিক আছে? সেরকম ভাবে এইভাবে জিনিসটা বুঝতে হবে। প্রথমে একটু আমি অস্বীকার করছি না, বুঝতে অসুবিধা হয়, আমারও হয়েছিল, কিন্তু আমি আশা করছি যে আপনার এই ভিডিও রেকর্ডিংটা তো থাকছে, মোটামুটি 3-4 বার যদি দেখেন ব্যাপারগুলো জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আর কেন কি রমেশ সিং এর বইতে ভ্যালু অ্যাডিশন মেথডে ভালোভাবে দেখবেন লেখা আছে জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডিশন। ভারতের জিডিপি ক্যালকুলেট করা হচ্ছে জিভিএ মেথডে, গ্রস ভ্যালু অ্যাডিশন। গ্রস মানে টোটাল, আর ভ্যালু অ্যাডিশন মানে তো আপনি বুঝতেই পেরেছেন। কেন স্যার গ্রস কেন বলছে? তার কারণ নেটও হবে, কিছু তো বাদ যাবে, কিছু তো ক্যাপিটাল গুডস এর ক্ষয় হবে, কিছু তো জিনিসপত্র ক্ষয় হবে, ডেপ্রিসিয়েশন হবে, সেটা বাদ যাবে, তখন নেট ভ্যালু এডিশন আসবে। কিন্তু আমরা জিভিএ কনসেপ্ট একটা রমেশ সিং এর বইতে পাই, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিভিএ মেথডে, মানে সিএস এর কথা বলছি, জিভিএ মেথডে ওরা ক্যালকুলেট করে। বোঝা গিয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। যদি আমার আশা নেই যে আপনারা এটা বুঝতে পেরেছেন, তাহলে এইটা হচ্ছে কৃষকের ফাইনাল ইনকাম 50 টাকা। কেন? তার কারণ হচ্ছে কৃষক 50 টাকারই মাল বেচেছে, উৎপাদন 100 করেছে। যখন 100 ধরবো সেটা হচ্ছে ভ্যালু এডিশন, কেন কৃষক কোনো ইনপুট নেয়নি। লিখে দিই, কৃষক কোনো ইনপুট নেননি, এটা ধরে নিয়ে তবে গিয়ে কৃষকের ইনপুট, তবে গিয়ে কৃষকের কি বলে ভ্যালু এডিশন 100 টাকা হবে। আর যদি ইনপুটে কৃষক 20 টাকা খরচ করে, তখন তার এই ভ্যালু এডিশনে এখানে কম হয়ে যাবে, তখন 80 জায়গায় 100 জায়গায় 80 টাকা দাঁড়িয়ে যাবে। বুঝুন এইভাবে। আর যদি ভ্যালু এডিশন আমরা ধরে নিচ্ছি যে কিছুই ও ইনপুট নেয়নি, পুরোটাই ভ্যালু এডিশন করেছে, তাহলে সিম্পল, তাহলে পুরো ইনকামই ভ্যালু এডিশনে ধরে যাবে। যেমন ধরুন আমি যখন টিউশন পড়াচ্ছি আপনাদের, তাহলে আমাকে কি ল্যাপটপ চার্জ করতে হচ্ছে, ট্যাব চার্জ করতে হচ্ছে, ইলেকট্রিসিটির পয়সা দিতে হচ্ছে, ফ্যান চালাতে হচ্ছে, লাইট জ্বালাতে হচ্ছে। স্যার ফ্যান লাইট তো আপনি বাড়িতে থাকলে জ্বালাতেন, হ্যাঁ আমি এখানে জ্বালাতাম না, আমি হয়তো আমার মায়ের সঙ্গে বসে থাকতাম, একই ঘরে বসে থাকতাম, একই ফ্যান নিয়ে বসে থাকতাম, ঠিক আছে? তাহলে এই যে টাকাটা আমি খরচ করছি, তাহলে আমার ইনপুট হচ্ছে এইটা। কেন এই বইটাই এখন খুব একটা পড়তে হয় না, মোটামুটি সব মাথাতেই থাকে। তাহলে যদি আমরা এইভাবে জিনিসটাকে দেখি যে আমার ইনকাম মাস গেলে 1 লাখ, যদিও নয় এখন, এবার আমার ইনপুট খরচ হচ্ছে 5,000, তাহলে 1 লাখ মাইনাস 5,000, তাহলে আমার টোটাল ইনকাম হচ্ছে এইটা। আমি ভ্যালু এডিশন কত টাকার করছি বলুন? আমি ভ্যালু এডিশন কত টাকার করছি? স্যার 1 লাখ ছিল, আর ওটা কত ছিল? 5,000 টাকা। আমি 95,000 টাকা করছি। আমার আচ্ছা ইনকাম 1 লাখ, 5,000 টাকা যেহেতু ইনপুট কস্ট আছে, সেহেতু আমার ভ্যালু এডিশন 95,000। ঠিক সেম ভাবে এখানেও তাই। এখানে হচ্ছে এই বেকার বা বেকারি মালিক 50 টাকার ইনপুট কিনেছে, আর 200 টাকার পাউরুটি বিক্রি করেছে, তার মানে ভ্যালু এডিশন করেছে সে হচ্ছে 150 টাকা। তো যখন আমরা ভ্যালু এডিশন মেথডে যাব, তখন কৃষক যেহেতু জিরো ইনপুট, 100 টাকার গম, এবার সেই গমটা খেয়েছে বা বিক্রি করেছে সেটা আলাদা বিষয়,
উৎপাদন করেছে 100 টাকা, মানে আর বেকারের হচ্ছে 150 টাকা, সেই হিসাবে 250। কিন্তু যখন আমরা ইনকাম মেথডে যাচ্ছি, কৃষকের ইনকাম কত? কৃষক তো 50 টাকার গম খেয়ে নিয়েছে। উৎপাদন 100 টাকা ঠিক, কিন্তু যেহেতু ও 50 টাকার গম খেয়ে নিয়েছে, সেই হেতু ও 50 টাকাই হচ্ছে ওর ফাইনাল ইনকাম, আর 200 টাকা হচ্ছে পাউরুটির ফাইনাল ইনকাম, দিয়ে টোটাল 250 টাকা। বোঝা গেল? এটা হচ্ছে ইনকাম মেথড। ভ্যালু এডিশন মেথড 1 নম্বরটা গেল, ঠিক আছে। ইনকাম মেথড তো আমি বলেই দিলাম কিভাবে হচ্ছে। এবার ইনকাম মেথডের উপর ছোট্ট করে একটুখানি লিখে দিই, এটা 2 নম্বর। হ্যাঁ, 1 নম্বর এতক্ষণ বোঝাচ্ছিলাম। ইনকাম মেথড হচ্ছে in this we add যা w হয়ে গেল না, income of 4 factors of income। তাহলে 4 factors of income বলতে আমরা কি কি বুঝছি? 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে, আমরা লিখেছি এখানে, কোথায় গেল বলুন, হাউস হোল্ড সেক্টর। না, হাউস হোল্ড সেক্টর না, এইটা। তাহলে টোটাল প্রফিট প্লাস ইন্টারেস্ট প্লাস রেন্ট প্লাস ওয়েজ, এক হচ্ছে প্রফিট প্লাস ইন্টারেস্ট, রেন্ট প্লাস ওয়েজ। আমরা যদি পুরোটা যোগ করি, যে ইনকামটা দাঁড়াবে সেটাই হচ্ছে ইনকাম মেথড। এখানে উৎপাদনের উপকরণ তো কোথাও না কোথাও 4 জন 3 জন 2 জন যাই হোক, কিছু না কিছু ভাবে তো ভাগ আছেই। মানে 4টে যে অর্থনীতির ইনকাম, মানে কি বলে, উৎপাদনের উপকরণ, তাদের মধ্যে তো ইনকাম ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আমরা যখন 100 টাকার পপকর্ন তৈরি করছি, তো লেবার কিছু লাগিয়েছি, মেশিন লাগিয়েছি, সেই মেশিনটা যে ঘরটার মধ্যে পপকর্ন বসে খাওয়ানো হবে, তার একটা ভাড়া আছে, তার একটা ডেকোরেশন আছে, ইলেকট্রিসিটি বিল আছে, যে মালিক আছে তার প্রফিট আছে। তাহলে সব এই 4 জনকে যখন আমরা 100 টাকার পপকর্ন বিক্রি করে যে টাকাটা পাবো, এই 4টে ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, যে যেটার ওনার সে সেটা পয়সাটা পাবে। সিম্পল জিনিস। তাহলে এটা হচ্ছে ইনকাম মেথড। এই জিনিসগুলো ইজি আছে। তারপরে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। একটু 10 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, একটু ক্লাসের পরে 10 মিনিট থাকতে কারো আপত্তি বা অভ্যাস, মানে অসুবিধা নেই তো? এখন 13 জনে দাঁড়িয়েছে। প্রবলেম কি হচ্ছে? কেউ কি শুনতে পাচ্ছেন না ক্লাস থেকে? এরকম কি সমস্যা হচ্ছে কারো? কেউ শুনতে পাচ্ছেন না এরকম, দেখতে পাচ্ছেন না এরকম, বুঝতে হয়তো অনেকে পারছেন না, তো সেই জন্য ছেলেমেয়েরা আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুব্রত লিখেছে যে নো প্রবলেম, কিন্তু যাকগে, আসলে কি অনেকেই আছেন যারা আগের ক্লাসগুলো করেননি, বা করলেও ওই একবার খালি শুনে চেপে গিয়েছে। ক্লাসটা নিয়ে যে চর্চা করা, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আজকে যখন বোঝাচ্ছি সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু তো নিজেকে পড়তে হবে, রেডি করতে হবে জায়গাটা, নাহলে কি করে হবে বলুন? এগুলো এত ভাইটাল জিনিস, এগুলো না বুঝলে কাজের কাজ কিছু হবে না। এক্সপেন্ডিচার মেথডের ক্ষেত্রে 3 নম্বরটা আমরা আলোচনা করে আজকে শেষ করব। এক্সপেন্ডিচার মেথডের ক্ষেত্রে whatever we produce, মানে আমরা যা উৎপাদন করছি, is purchased by 4 sectors। দেখুন, সেক্টর বলেছি, উৎপাদনের উপকরণ বলিনি কিন্তু।
সুতরাং সেক্টর আর উৎপাদনের উপকরণের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে। ফোর্থ সেক্টর মানে কি? হাউস হোল্ড। ফোর্থ সেক্টর কি কি রয়েছে? হাউস হোল্ড, 2 নম্বর হচ্ছে প্রাইভেট, 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট, আর 4 নম্বর হচ্ছে এক্সটার্নাল। এগুলো হচ্ছে সেক্টর। আর ওই যে চারটে বললাম ওগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ বা মিনস অফ প্রোডাকশন বলা হয়। বাস 10 মিনিট একটু ওয়েট করুন, এটাকে আমরা শেষ করে দিই আজকে, তবে ছাড়। তো ধরুন এক্সপেন্ডিচার মেথড মানে কি? আমরা প্রত্যেকটা সেক্টর যে যত খরচ করেছে সেই খরচটাকেই যদি আমরা অ্যাড করি তাহলে আমরা জিডিপি পেয়ে যাবো। ক্যান্সার সেভিংস, তো যে টাকাটা খরচ করলাম বাকি টাকা তো সেভিংস হচ্ছেই। আর সেভিংসটা কেউ পকেটে রাখে না, সেভিংস সবাই ব্যাংকে। মাসে কত টাকা কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমরা আগে এক্সপেন্ডিচার মেথডটা দেখি। তো ধরে নিন এক্সপেন্ডিচার ডান বাই হাউসহোল্ড সেক্টর। সমান সমান আমি ধরছি সি ড্যাশ। রমেশ সিং এর বইতে দেখবেন এরকম ভাবে লেখা থাকে, ডাব্লিউবিসিএস এ প্রিলিতে না আসলেও মেনে কিন্তু সি প্লাস এক্স প্লাস জি মাইনাস আই এরম ভাবে না দিয়ে দিতে পারে। আমি বলছি না দেবে, দিয়ে দিতে পারে। হয়তো ডাইরেক্ট কথাটা পুরো কথাটা লিখবে না, মানে কনজিউমার সেক্টর এই ওইটা ওরকম লিখবে না, সি প্লাস এক্স প্লাস জি প্লাস আই। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে। আমি বলছি না যে হবে, হতে পারে। তাহলে আমরা দেখে নিই যে হাউস হোল্ড সেক্টর যেটা এক্সপেন্ডিচার করছে, ঠিক আছে, এখানে লম্বা লাইনটা আরেকটু লিখে দিই, নাহলে পরে কনফিউশন ক্রিয়েট হবে। হাউস হোল্ড সেক্টর যেটা খরচ করছে অন, হাউস হোল্ড সেক্টর কিসের উপরে খরচ করছে? অন ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস। আমরা ডোমেস্টিক্যালি কেন বলছি? তার কারণ হচ্ছে আমরা জিডিপি ক্যালকুলেট করছি। সুতরাং হাউস হোল্ড সেক্টর যখন কনজিউমার গুডস কিনছে সেটা দেশে উৎপাদিত কনজিউমার গুডস কিনতে, আবার বিদেশ থেকেও তো কিছু কনজিউমার গুডস আনায়। যেমন ধরুন আমরা যে মোবাইলটা কিনেছি এমআই এর ফোন, এটা তো আমাদের ভারতে তৈরি হয়নি, যদিও এমআই এর অ্যাসেম্বলিং ইউনিট আছে ভারতবর্ষে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমরা আমাদের মোবাইল ফোনটা চীনে তৈরি, সেই চীনের মাল আমরা কিনেছি। তাহলে এবার আপনি আমাকে বলুন, আমরা দেশে উৎপাদিত দ্রব্য কিনেছি সেটা যেমন পরিষ্কার হলো, দেশে উৎপাদিত স্টিল, লোহা, কয়লা মানে লোহা হাঁড়ি কিনলাম। আবার বিদেশ উৎপাদিত কনজিউমেবল গুডসও আমরা কিনছি, যেমন সে অনেক আছে না কি কি সব থাকে, ফেস ক্রিম বা ধরুন ভালো জামা কাপড় যেগুলো আমরা বিদেশ থেকে আমেরিকান জিন্স এই ওইটাই আমরা আনাই, তো পুরুষ নারী উভয়ই আনাই। আইফোন, তাহলে স্যার আইফোনের অ্যাসেম্বল ভারতে হচ্ছে এখন, আগে হচ্ছিল। তাহলে বিদেশ থেকেও আমরা জিনিস আনাচ্ছি, দেশ থেকেও জিনিস আনাচ্ছি কনজিউমেবল গুডস, যেটা হাউস হোল্ড সেক্টর নিচ্ছে। তো ওই জন্য আমরা এখানে লিখছি যে এক্সপেন্ডিচার ডান বাই হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টর যে খরচটা করছে অন ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস, মানে কি যেটা মানে বাড়িতে বলতে দেশে তৈরি হচ্ছে, সেইটাকে আমরা কি বলছি? সি ড্যাশ, মানে কনজিউমার, মানে কনজিউম হচ্ছে আর কি। স্যার এটা কি তাহলে বলছি? সি ড্যাশ, জাস্ট এটা হিসাবে বোঝানোর জন্য, আর কিছু না। তারপরে যেমন ধরুন এক্সপেন্ডিচার ডান বাই প্রাইভেট সেক্টর, আমরা আর বড় বড় করে লিখলাম না, এই ছোট ছোট করে লিখে দিচ্ছি, ডান বাই প্রাইভেট। এবার প্রাইভেট সেক্টর যেটা রয়েছে অন ডোমেস্টিক্যালি প্রডিউসড ক্যাপিটাল গুডস। কেন কি প্রাইভেট সেক্টর কখনো কনজিউমার গুডস কেনে না, প্রাইভেট সেক্টর অলওয়েজ ক্যাপিটাল গুডস কেনে।
তাহলে ডোমেস্টিক্যালি প্রডিউসড ক্যাপিটাল গুডস প্রাইভেট, ইম্পোর্ট তো ওরা ডেফিনেটলি করে, আমি না বলছি না, কিন্তু আমরা ওটা এখন ধরছি না। তাহলে সেটাকে আমরা ধরছি কি আই ড্যাশ, ঠিক সেরকম ভাবে এক্সপেন্ডিচার ডান বাই, সরকারের ক্ষেত্রে বলছি, বোথ ক্যাপিটাল অ্যান্ড কনজিউমার গুডস। কেন কি সরকার তো দুটো জিনিসই কেনে, ক্যাপিটাল প্লাস কনজিউমার, যেটা ভারতে তৈরি হয়েছে। এখানে সরকার ভারতের বাইরে থেকে অনেক কিছু আনায়। ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস আর কি, এটা হচ্ছে গভর্নমেন্ট জি ড্যাশ ধরে নিচ্ছি। আর আরেকটা জায়গা কি আছে, এক্সটার্নাল সেক্টর। এক্সটার্নাল সেক্টর মানে কি, বিদেশের লোকেরা ভারত থেকে তো কিছু কিছু ক্যাপিটাল গুডস আর কনজিউমার গুডস তো কেনে, ভারত থেকে তো এক্সপোর্ট হয় মাল, যে কোনো রকম অনেক কিছু হতে পারে। তাহলে মানে এক্সটার্নাল সেক্টরও কিন্তু যদি আপনারা দেখেন, কনজিউমার আর ক্যাপিটাল দু রকম গুডসই কেনে। গভর্নমেন্টও তাই করে, কিন্তু শুধু প্রাইভেট সেক্টর ক্যাপিটাল আর হাউস হোল্ড সেক্টর কনজিউমার গুডস কেনে অনলি। কিন্তু এক্সটার্নাল সেক্টর বোথ ক্যাপিটাল আর কনজিউমার, মানে এখানে তো বোথ কিনছে কিন্তু ইন্ডিয়া, তো সেটাকে আমরা বলি হচ্ছে এক্স ড্যাশ। এবার এই যে চারটে আমরা লিখলাম, এর মধ্যে কি কোন রকম ভাবে ইম্পোর্ট অ্যাড হবে? বলুন, এই চারটে সি ড্যাশ, আই ড্যাশ, জি ড্যাশ, এক্স ড্যাশ, বুঝলেন আপনারা? ইম্পোর্ট অ্যাড হবে না, কারণ যেটা আমাদের দেশে উৎপাদন হয় সেটা বিদেশের কোম্পানি এসে উৎপাদন করে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। দেশে হচ্ছে না, ঠিক ম্যাডাম একটা কথা বলেছেন। আচ্ছা, আর কেউ, আর কারোর কোনো ধারণা শুনি একটু? হ্যাঁ স্যার, সংজ্ঞা অনুযায়ী ভারতীয় ভূখণ্ডে বা কোনো দেশের ভূখণ্ডে যে জিনিসগুলো তৈরি হচ্ছে তার উপরে ভিত্তি করে এগুলো হচ্ছে স্যার। ফলে স্যার যদি, হ্যাঁ মানে ধরুন কেউ এখানে আইপিএল খেলে টাকা, মানে যা টাকা পেলো সেটা কিন্তু আমার দেশের হিসাবে ধরা হবে প্রথমত জিডিপি ক্যালকুলেশনের জন্য। এখানে যেহেতু কি হয় কি, আমরা যখন দেশের জিডিপি ক্যালকুলেট করতে যাই, তখন কিন্তু আমরা ডোমেস্টিক্যালি প্রডিউস এই জিনিসটাকে বোঝানো আর বিদেশি মাল আমরা নেব না এই জিনিসটাকে বোঝানোর জন্য এর হিসাবটা অন্যরকম ভাবে দেখানো হয়। কিরকম ভাবে দেখানো হয়? ইম্পোর্ট তো সাবস্ট্রাক্ট করতে হবে, আমরা ইম্পোর্ট করিও। একটু আগে আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আমি যদি চীনের একটা নির্মিত ফোন কিনি যেটা ভারতে তৈরি হয় না, সেটা আইফোনই হোক আর যাই হোক, যখনই আমি চীনে তৈরি করে জিনিসটা ভারতে আনছি, তাহলে ওটাও একটা কনজিউমার গুডস। প্রাইভেট সেক্টরও সেরকম ভাবে ক্যাপিটাল গুডস বিদেশ থেকে আনায়, সরকারও ক্যাপিটাল এবং কনজিউমার দু রকম গুডসই বিদেশ থেকে আনায়। আর স্যার এক্সটার্নাল সেক্টর, এক্সটার্নাল সেক্টর আমাদের আর কি আনাবে? এক্সটার্নাল সেক্টর মানে তো সে তো বাইরেই আছে। তাহলে সেক্ষেত্রে জিনিসটাকে আমাদের এক্সপোর্ট বাদ দিতে হয় হিসাবের সুবিধার্থে। সেটা কিভাবে হয়, মানে বাকি আপনারা যে কনসেপ্ট বুঝেছেন ঠিক, এখান থেকে আমরা যে এই যে সংখ্যাগুলো এটা লিখেছি, এখান থেকে ইম্পোর্ট বাদ দেওয়ার ব্যাপার নেই, কিন্তু ইম্পোর্ট যে আমরা করি এবং সেটা যে বাদ দেবো আমাদের জিডিপি ক্যালকুলেশনে, সেটাকে একটু অন্যভাবে দেখানো হয়। কিরম ভাবে? সি মানে হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের জায়গায় আমি এত বড় কি লিখে দিলাম, expenditure done by household sector on both domestic and imported goods. সি মানে এটা বোঝানো হয়, কিন্তু আমরা এখানে কি দিয়েছি? সি ড্যাশ দিয়েছি। তাহলে কি করে ওরা, তাহলে একটা হচ্ছে সি মানে কনজিউমিং, মানে বোথ এক্সপোর্ট প্লাস ইম্পোর্টের মধ্যে রয়েছে, মাইনাস সি ইম্পোর্ট দিয়ে দাঁড়াচ্ছে সি ড্যাশ। এবার বোঝা গেল সি আর সি ড্যাশ এর মধ্যে কি সম্পর্ক?
ঠিক সেম ভাবে আই মানে কি, আই মানে হচ্ছে প্রাইভেট সেক্টর যেটা ক্যাপিটাল গুডস আনাচ্ছে, দেশে তৈরি যেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ বিদেশ থেকেও আনাচ্ছে ক্যাপিটাল গুডস, সেটা টোটালটাকে আই বলা হচ্ছে, মাইনাস আই ইম্পোর্ট ইজ ইকুয়াল টু আই ড্যাশ, না বুঝলে বলবেন কিন্তু, মাইনাস জি ইম্পোর্ট ইজ ইকুয়াল টু জি ড্যাশ। সেরকম ভাবে এক্স কি লাগবে, কেন এক্স তো আর ইম্পোর্ট কি করবে, এক্স তো আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে, মানে এক্সটার্নাল সেক্টর তো আমাদের দেশ থেকে মাল নিয়ে চলে যাচ্ছে। তাহলে যদি আমরা হিসাবটাকে এইভাবে লিখি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এই যে সি ইম্পোর্ট প্লাস আই ইম্পোর্ট প্লাস জি ইম্পোর্ট, এইভাবে হিসাবটাকে লিখে এই টোটাল জিনিসটাকে আমরা একটা কথায় প্রকাশ করে দিই, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এম মানে হচ্ছে এইটা, দেখবেন রমেশ সিং এর বইতে এরম ভাবেই লেখা আছে। এই যে এমটা দিচ্ছি, এমটা মানে হচ্ছে কি, যে কনজিউমেবল গুডস গুলো ভারতীয়রা হাউস হোল্ড সেক্টর বিদেশ থেকে আনিয়েছে, বা যে ক্যাপিটাল গুডস গুলো প্রাইভেট সেক্টর বিদেশ থেকে আনিয়েছে, আর যে গুডস গুলো ভারত সরকার ক্যাপিটাল হোক বা কনজিউমার হোক বিদেশ থেকে আনিয়েছে, সেই টোটাল জিনিসটাকে আমরা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স থেকে এটা বাদ দিয়ে দিলাম, যেটা হলো সেটাই হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে ইনকাম। এমন কিছু না, এটা খুব সহজ। আপনাকে পরীক্ষা অত কিছু জিজ্ঞেস করবে, কিন্তু জিনিসটা জানা থাকলে ভালো। এই ম্যাডামের স্পিকার, হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে বলুন। তাহলে এক্স ড্যাশ এটা দেওয়ার দরকার কি, শুধু এক্স লিখলেই তো হতো। হ্যাঁ শুধু এক্স লিখবো, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমরা এক্স ড্যাশ দিচ্ছি, আর কিছু না, জাস্ট এই জায়গাটা দিয়েছি, না দিলেও চলে, এটা দেওয়া উচিতই নয়, আপনি ঠিকই বলেছেন, কিন্তু জাস্ট এখানে কেন ড্যাশ আসলো না সেইটা বোঝানোর জন্য ওখানে এক্সট্রা দেওয়া হয়েছে, আর কিছু না। কারণ কি ওটা তো এক্সপোর্টই হচ্ছে, তাই না, ওটা তো ইম্পোর্ট হচ্ছে না। কিন্তু যদি আপনারা এই জায়গাটা দেখেন, এক্সপেন্ডিচার ডান বাই এক্সটার্নাল সেক্টর হাউস হোল্ড সেক্টর ডোমেস্টিক্যালি প্রোডাকশন ইয়েটা, সেইটাকে এক্স ড্যাশ ধরা হচ্ছে, এইটাই, আর কিছু না। কেন কি বাকি জিডিপি তো আমাদের এই তিনটে সেক্টর, কনজিউমার ইন্ডাস্ট্রি, আর গভর্নমেন্ট, এই তিনটে মিলেই তো জিডিপি। আর এক্সটার্নাল সেক্টরটাকে আমরা এইভাবে অ্যাড করে দেখাচ্ছি। ওই যে উদাহরণটা প্রথমে দিয়েছিলেন সেটা এই এক্সপেন্ডিচার মেথডের সাথে কিভাবে রিলেট করব? কোন জায়গাটা বলুন? যে উদাহরণটা প্রথমে দিয়েছিলেন যে ফার্মার এত টাকা ইনকাম করলো, এত টাকা, সেটা এটা কিভাবে রিলেট করব? এটা তো আপনাকে আমি বলতে পারবো না, তার কারণ এগুলো সিএসই খুব জটিল প্রক্রিয়া। মানে সিএসি মানে সিএসও যে অঙ্কগুলো করে, যে কিভাবে এরা হিসাবটা করে এক্সপেন্ডিচার মেথডের সঙ্গে কিভাবে ভ্যালু অ্যাডিশন হিসাব ওরা মেলায়, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা ভীষণই কঠিন, আমার লেভেলের বাইরে। যদি সনিল বাবু এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারে তো ভালো, নাহলে আমার জানা নেই। প্রশ্ন আপনি ঠিকই করেছেন, আপনার অপরাধ নয় এটা, আপনি একদম সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু এত ডিটেলস জানলে তো আমি অন্য জায়গায় চলে যেতাম না, এত ডিটেলস আমার জানা নেই যে এটা কিভাবে ওর সঙ্গে মেলায়। যেমন ইনকামের সঙ্গে ভ্যালু অ্যাডিশনটা খুব ইজি বলে আপনাকে দেখানো গেল উদাহরণ দিয়ে, কিন্তু এক্সপেন্ডিচারটা এর সঙ্গে কি করে মেলাবে সেটা আমার জানা নেই। স্যার 11 এর বইতে পড়েছিলাম যে জাতীয় আয় জাতীয় ব্যয় ধরা হয়, সেই হিসেবে দেখতে গেলে বোধহয় এটা হিসেবটা মেলানো যাবে। মানে জাতীয় আয় সমান ব্যয়, এটা বলছেন আপনি? না না স্যার, এরকম করে মেলায় না, আলাদা আছে। আপনি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এরকম করে মেলায় না স্যার। ওই দেখুন এখানে দেখুন ওই যেটা এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে, ওই হ্যাঁ হ্যাঁ এক্সপেন্ডিচার মেথড আপনি মাঝে মাঝে খবরে দেয় যে পার্চেসিং পাওয়ার প্যারিটি পিপিপি দেয়, ঠিক আছে, বা এই জিনিসগুলো দেয়, কিন্তু স্যার ওগুলো চেঞ্জ করে, মানে আমরা সরকার যেরকম ভালো পছন্দ হবে, ঠিক আছে, তো একটু কমাতে হবে বাড়াতে সেই হয় স্যার। ওগুলো মানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই স্যার যে এখানে এত বসাতে হবে, ওটা নির্ভর করে স্যার কিভাবে করবেন সেই হবে। আচ্ছা আচ্ছা।
তখন স্যার স্ট্যাটিস্টিক জিনিসটা এরকম স্যার, মানে কত অঙ্কের মতো চলে না স্যার, সবসময় 95% করে রাখা হয়। এই ব্যাপারটা বেশ জটিলই হবে, এগুলো আমরা সত্যি জানি না। তো সুতরাং এর বিষয়ে আমি হ্যাঁ এটা ওইটা হবে মানে সেটাও বলতে পারবো না, আমি যে ভুল বলবো ভুলটাও বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু আগেরটা ইজি ছিল বলে আপনাকে ওই 250 টাকার হিসাবটা ডানে বাঁয়ে করে দেখিয়ে দেওয়া গেল, কিন্তু এখানে সব জায়গায় ওরকম ভাবে মিলবে না, মানে অন্তত আমি পারবো না, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা তিনটে মেথড আমরা শিখলাম, আমরা জিডিপি কি জিনিস জানলাম, তিনটে মেথড শিখলাম। যেমন সকালে একটা দুটো কথা বলা হয়নি, সেগুলো এখন বলে দিই। ওই হ্যাঁ, যেমন ধরুন আমরা উৎপাদন, এটাকে একটু দাগ দিয়ে দিই একটা ছোট্ট করে, যাতে এটা বোঝা যায় কি যেটা শেষ এখানে, মানে এই টপিকটা এখানে শেষ। এবং সকালে যেটা আমরা দেখছিলাম, সকালে আমরা কি দেখছিলাম, সকালে আমরা দেখছিলাম ক্যাপিটাল গুডস, যে আমরা 1000 টাকার মেশিন বা ফ্যাক্টরি বসিয়েছি, সেখান থেকে আমরা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর 100 টাকা উৎপাদন করছি, যার মধ্যে 70 হচ্ছে কনজিউমার আর 30 হচ্ছে ক্যাপিটাল। তাহলে প্রত্যেক বছর এই 30-30 করে যোগ হয়ে ক্যাপিটাল বাড়ছে। এবার যদি ধরুন আমরা 30 টাকার ক্যাপিটাল গুডস আনানোর পর এটা যদি আমরা এক্সপোর্ট করে দিই বিদেশে, সন্ধ্যেতে আলোচনা করছিলাম, তাহলে আমাদের জিডিপি বাড়বে না কমবে? মানে এগুলো আমাদের সিচুয়েশন। জিডিপি বাড়বে স্যার, কনস্ট্যান্ট থাকবে তো, ক্যাপিটাল জিরো হয়ে যাচ্ছে। ক্যাপিটাল যখন এক্সপোর্ট হয়ে গেল তাহলে ক্যাপিটাল কত? জিরো। আগের বার কত ছিল? 1000 প্লাস জিরো 1000। তাহলে এবার জিডিপি কি হবে? সেম। জিডিপি বাড়বে না। দেখুন সব সিচুয়েশন তো আমি আপনাকে আলোচনা করে বলতে পারবো না, পরীক্ষাতে তো এরকম সিচুয়েশন কিছু একটা ফেলবে, তখন তো চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। ধরুন আমরা ক্যাপিটাল গুডস উৎপন্ন করিনি, 1000 টাকার ফ্যাক্টরি ছিল, সেখানে আমরা 100 টাকার কনজিউমার গুডস উৎপন্ন করেছি। ক্যাপিটাল গুডস উৎপন্নই করিনি, বিদেশ থেকে আমি ইম্পোর্ট করেছি 40 টাকার ক্যাপিটাল গুডস। এবার আমাদের বলুন জিডিপি বাড়বে কমবে সেম থাকবে? স্যার আরেকবার বলুন, কথাটা কেটে গেল আপনার। আমাদের 1000 টাকার ফ্যাক্টরি বা 1000 টাকার ক্যাপিটাল গুডস আছে, সেখানে আমি 100 টাকার কনজিউমার গুডস তৈরি করেছি, আমরা 1 পয়সার ক্যাপিটাল গুডস তৈরি করি। তারা আর সেই বছরই আমরা 40 টাকার ক্যাপিটাল গুডস বাইরে থেকে ইম্পোর্ট করেছি। তাহলে বলুন জিডিপি বাড়বে কমবে সেম থাকবে না কি হবে? বাড়বে। কেন বাড়বে? স্যার ক্যাপিটাল গুডস নিয়ে কথা স্যার, আর কোত্থেকে আসছে সেটা দেখার দরকার নেই। হ্যাঁ একদম ঠিক বলেছে, ক্যাপিটাল গুডস নিয়ে দরকার। ক্যাপিটাল গুডস আমি 40 টাকা কেন, আমি ক্যাপিটাল গুডস 100 টাকারই আনতে পারি। ক্যাপিটাল গুডস আমি 100 টাকারও আনতে পারি। 100 টাকার ক্যাপিটাল গুডস নিয়ে এসে আমি উৎপাদন করবো আমার দেশে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা বোঝাচ্ছিলাম প্রাইভেট সেক্টর বিদেশ থেকে মাল আনাচ্ছে, ক্যাপিটাল গুডস আনাচ্ছে, তো সেম জিনিস তো। তাহলে এবার ধরুন আমরা 100 টাকার মাল উৎপাদন করেছি, তার মধ্যে 70 টাকা কনজিউমার গুডস, 30 টাকা ক্যাপিটাল গুডস, এবার তার মধ্যে 20 টাকা আমরা এক্সপোর্ট করেছি, আর 40 টাকার আমরা ইম্পোর্ট করেছি ক্যাপিটাল গুডস। তাহলে বর্তমানে আমাদের কাছে ক্যাপিটাল গুডস এর পরিমাণ কত দাঁড়ালো? হিসেবে 50 20 টাকা। 50 1000 টাকা যেটা ছিল সেটা তো ধরতেই হবে। হ্যাঁ ঠিক। তাহলে 30 থেকে 20 বাদ দিলে আমাদের এখানে থাকছে 10,
আর বিদেশ থেকে 40 আনিয়েছি, তাহলে মোট 50 টাকার ক্যাপিটাল গুডস আসলো। তাহলে আমাদের 1000 তো আগেই ছিল, 50 টাকা যোগ হলো, ঠিক আছে, দিয়ে আমাদের হয়ে গেল 1050 টাকা। এবার এই ক্যাপিটাল গুডসে হয়তো এবছর আমরা 30 টাকা করেছি, পরের বছর 25, তারপরের বছর 20, তারপরের বছর 15, 10, যাই করি একটু একটু করে তো ক্যাপিটাল গুডস যোগ হচ্ছে, তো একটু একটু করে আমাদের বাড়বে। এই হচ্ছে কথা, আর কিছু না। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলুন বলুন। ন্যাশনাল ইনকাম সেটা মেজার করার 3টে পদ্ধতি, একটা হচ্ছে প্রোডাকশন মেথড, একটা ভ্যালু হ্যাঁ। অ্যাডেড মেথড, আর একটা এক্সপেন্ডিচার মেথড। আপনি জিডিপি ক্যালকুলেশন যেটা যে মেথড গুলো বললেন সেটা একই মেথড, তাহলে জিডিপি ক্যালকুলেশন আর ন্যাশনাল ইনকাম মানে এই দুটোর মধ্যে রিলেশনটা যদি একটু বলতেন। মানে কোন দুটোর মধ্যে, 3টে মেথডের মধ্যে কোন দুটোর মধ্যে আপনি রিলেশন জানতে চাইছেন? ন্যাশনাল ইনকাম মেজার করার এই 3টে মেথডই আছে বইতে, আর হুম। জিডিপি ক্যালকুলেশনেরও তো 3টে মেথড, মানে ভ্যালু অ্যাডেড মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ইনকাম। হ্যাঁ, এই জিডিপি আর ন্যাশনাল ইনকাম এই দুটোর রিলেশনটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, আপনি তো আমাদের ওই ক্লাসটা তো করেছিলেন, আমি বলে দিচ্ছি, বলতে আমার আপত্তি নেই, আমি বলে দিচ্ছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি ক্লাস করেছিলেন, কিন্তু যদি ইন শর্ট একবার বলে দেখেন, এতগুলো জিনিস দেখার পরে সব বলে দিচ্ছি। আপনি তো দুপুরের ক্লাসগুলো করেছিলেন এপ্রিল মাসে। জিডিপি মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে ইন্ডিয়ান প্লাস ফরেনার এই মিলে যা ইনকাম করছে। আর জিএনপি মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়, কারণ কি ডেপ্রিসিয়েশন মানে মেশিনের ক্ষয়, এইসবগুলো তো হয়, সেগুলো তো আমরা আটকাতে পারবো না, তো মেশিনের ক্ষয়টা যা আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এনএনপি। জিএনপি থেকে এনএনপি পাবো, মানে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্টটা যেটা পেলাম সেটাকে যদি আমরা জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি পার ক্যাপিটা ইনকাম। যদিও পার ক্যাপিটা ইনকামটা এখানে বলার দরকার ছিল না, আমি এক্সট্রাই বলে ফেললাম। তো নেট ন্যাশনাল যে প্রোডাক্ট সেটাকেই বলে ন্যাশনাল ইনকাম বা এনআই। এবার আপনি জিজ্ঞেস করছেন যে জিডিপির সঙ্গে এনআই এর সম্পর্ক কি? জিডিপি শুধু একটা দেশের মধ্যে যত লোক রয়েছে ফরেনার প্লাস ইন্ডিয়ান, ওইটা হচ্ছে জিডিপি। আর এনএনপি মানে কি সমগ্র বিশ্বে ভারতবাসীরা যত টাকা ইনকাম করছে সেটা এনএনপি, সেই এনএনপিটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়। তো এটাই সম্পর্ক ন্যাশনাল ইনকাম আর জিডিপির মধ্যে, এই ব্যাপার। এখানে বিদেশিদের ইনকাম বাদ, আর এখানে শুধু ভারতীয়রা ভারতে যারা রয়েছে আর বিদেশিরা যারা ভারতে রয়েছে, এই ব্যাপার, এটাই পার্থক্য, আর কিছু না। ক্লাসগুলো দেখুন, রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, নিজেরা একটু বসে বসে সময় করে করে দেখুন। অর্থনীতি জিনিসটা এক দুবারে মাথায় ঢোকার নয়, এটা একটু সময় নেবে, একটু মানে যাদের, তো আপনার তো এত সময় লাগা উচিত নয় যদিও, তো একটু সময় নেবে অন্যদের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও নিচ্ছে, অনেকদিন হয়তো টাচে নেই, কিন্তু এগুলো হয়ে যাবে আস্তে আস্তে, চিন্তার কিছু নেই। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।